বাংলাদেশের ফুটবলে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। এই মুহূর্তে বাংলাদেশের সেরা সেন্টার ব্যাক তারিক কাজী বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের চুক্তি বাতিল করেছেন এবং এই চুক্তি বাতিলের পেছনে তারিক কাজী উল্লেখ করেছেন যে তিনি গত 1 বছর ধরে কিংস কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত বেতন ভাতা পান না। বসুন্ধরা কিংস বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং সচ্ছল ফুটবল ক্লাব। তারাই যদি এমন ঘটনা ঘটায় তাহলে বাকি ক্লাবগুলো আসলে কি করছে, সব বিষয়ে আলাপ করব সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের কাছে। জানার চেষ্টা করব আসলে কি ঘটছে বাংলাদেশের ফুটবলে নীরবে এবং তারিক কাজী কেন কোন কারণে চুক্তি বাতিল করলেন এবং তিনি আসলে কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছেন। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। ধন্যবাদ আশিক। সবুজ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এমন একটা ঘটনা ঘটলো যেটা আসলে বাংলাদেশের ফুটবলে আমরা কখনো দেখিনি, যে একজন কন্ট্রাক্টে থাকা ফুটবলার বেতন ভাতা না পেয়ে তার চুক্তি বাতিল করেছেন, তাও বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাবের সঙ্গে। আপনার কাছে কি মনে হচ্ছে ঘটনাটা আসলে কতটা লজ্জাজনক? আশিক, যেরকমটা আসলে বলছিলেন, দেশের ফুটবলে আমরা এর আগে কখনোই কিন্তু এরকম ঘটতে দেখিনি এবং বাংলাদেশের ফুটবলের কিন্তু নতুন একটা জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ারের মধ্যে যখন আমরা আসলে এরকম একটি নিউজ দেখতে পারি, নিউজটি কিন্তু ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তারিক কাজী তিনি যে সামাজিক মাধ্যমে যে পোস্টটি করেছেন এটি কিন্তু ইতোমধ্যেই সামাজিক মাধ্যমের একটা হট টপিক এবং ইতোমধ্যেই কিন্তু সেটি ভাইরাল। আশিক, দেখেন, হামজা চৌধুরীও কিন্তু তারিক কাজীর যে এই সাহসী পদক্ষেপ এটির পক্ষে অবস্থান নিয়েছে। তারিক কাজীর ইনস্টাগ্রামে যে পোস্ট করেছেন সেই পোস্টের নিচে গিয়ে হামজা চৌধুরী একটি লাভ সাইন দিয়ে কমেন্ট করেছে। বাংলাদেশের ফুটবল প্রেমী যারা, তারাও আসলে এই বিষয়টা নিয়ে শঙ্কিত। যদি বসুন্ধরা কিংসের মতো একটি ক্লাব যদি ফুটবলারদের সাথে এরকম করে, বাংলাদেশের অন্যান্য যে ক্লাবগুলো আছে তাদের ফুটবলারদের আসলে কি অবস্থা? কারণ ফুটবলারদের আয়ের একমাত্র মাধ্যমই হচ্ছে ক্লাব। সেই ক্লাব থেকে যখন এরকম ঠিকঠাক বেতন ভাতা পান না, এবং সেটি তারেক কাজীর মতো একজন ফুটবলার যিনি আসলে ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন, সেখানে না খেলে তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ জাতীয় দলের অ্যাড করতে চাই যেটা বলছিলেন। তারিক কাজী ফিনল্যান্ডে অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 19 দলে খেলেছেন এবং শেষ পর্যন্ত আসলে এই তারিক কাজী ফিনল্যান্ড বেছে না নিয়ে বাংলাদেশকে বেছে নিয়েছেন, কারণ এটা তার বাবার দেশ, এটা তার নিজের দেশ। তো সেই তারিক কাজীর সাথে আসলে এমনটা হয়েছে। তিনি এই কথাটাও কিন্তু উল্লেখ করেছেন যে তিনি শুধুমাত্র পেশাদারিত্বের কারণে তিনি খেলাটা চালিয়ে গেছেন এবং সমর্থকদের কারণে তিনি খেলাটা চালিয়ে গেছেন। এবং শেষ পর্যন্ত তিনি যেটি বলেছেন যে মানসিকভাবে যখন একজন ফুটবলার আসলে বেতনবিহীন থাকেন তখন এটি তার জন্য মানসিক একটি চাপ, তিনি সেই মানসিক চাপ থেকে কিন্তু এরকমটা করেছেন। আশিক, আমি আপনার কাছে জানতে চাই যে তারিক কাজীর যে এরকম একটি সাহসী পদক্ষেপ, এরপরে আসলে তার জাতীয় দলে কোনো প্রভাব পড়বে কিনা? কারণ এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো না, তাকে অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদল পর্যন্ত, যেটি জানুয়ারিতে শুরু হবে। এই সময়টা পর্যন্ত তিনি খুব সম্ভবত আর কোনো ক্লাবে খেলতে পারবেন না। সেটি জাতীয় দলের উপর তার কোনো ইফেক্ট পড়বে কিনা? জাতীয় দলের ইফেক্ট তো পড়ে, তার আগে হচ্ছে মানে ম্যাচ যে পাবেন না তারিক কাজী। কারণ হচ্ছে দেখেন যে বর্তমান সময়ে বাংলাদেশের পেশাদার লিগ মাত্রই শুরু হয়েছে। এই লিগের যখন মিড ব্রেক হবে তখনই দল বদল, এবং আমি বলতেই পারি যে তারিক কাজী যে ক্লাবলেস থাকবেন এটার একদমই সুযোগ নেই। বাংলাদেশের সেরা সেন্টার ব্যাক তারিক কাজী, এবং তিনি যে ঘটনাটা বলেছেন বা হচ্ছে যে কারণটা ব্যাখ্যা করেছেন সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তিনি 2টা পেপারস ফেসবুকে আপলোড করেছেন এবং একটা বাংলাতে অন্যটা ইংরেজিতে, এবং এখানে আরও একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তারিক কাজী ফুটবলে এত বেশি ফোকাস যে হচ্ছে তিনি এর আগে শেষবার 2021 সালে ফেসবুকে কোনো পোস্ট করেছিলেন, একটা ম্যাচের ছবি আপলোড করেছিলেন, এবং এরপরে 21 সালের পর 2025 সালে এসে শেষ দিকে এসে তারিক কাজী আসলে ছবি আপলোড করলেন। এবং একই সঙ্গে তারিক কাজীকে আমরা দেখি যে গণমাধ্যমে সেভাবে ইন্টারভিউ দেন না। আজ থেকে অনেক বছর আগে, 5-6 বছর আগে, অর্থাৎ 2020 সালে তারিক কাজী প্রথম বসুন্ধরা কিংসে যোগ দেন ফিনল্যান্ড থেকে এসে, এবং তারিক কাজীর আমার ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন মাত্র বাংলা শিখছেন তারিক কাজী, কথা বলছেন, ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো সেই ইন্টারভিউতে তারিক কাজী আমাকে বলেছিলেন যে তিনি আসলে বাংলাদেশের টানে, জন্মভূমির টানেই আসলে চলে এসেছেন। ফুটবলের বিষয়টা হচ্ছে এমন, ধরেন যে আপনি 1.5 মাস 2-2.5 মাস পরে হচ্ছে জাতীয় দলের ম্যাচ পাবেন, এর মাঝে হচ্ছে আপনাকে ফিট থাকতে হলে, আপনাকে ম্যাচে থাকতে হলে আপনাকে ক্লাবের ম্যাচ খেলতে হবে। তো তারিক কাজী আসলে যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা তার জন্য হয়তো বা একটু খারাপ হবে, তবে আমি মনে করি যে এই সাহসী সিদ্ধান্ত আসলে নেওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে যে বসুন্ধরা কিংস যে আসলে এত সচ্ছল একটা ক্লাব, তারা হচ্ছে
বাংলাদেশের সেরা ক্লাব বলা যায় অর্থনৈতিকভাবে কিংবা হচ্ছে প্রভাবের দিক থেকে বিচার করলে, এটা আসলে কতটা লজ্জাজনক আমাদের জন্য আপনার কাছে মনে হয় সবুজ? নিঃসন্দেহেই এটা একদমই লজ্জাজনক একটা ব্যাপার। একজন তারেক কাজীর মতো একজন ফুটবলার এবং বসুন্ধরা কিংসের মতো একটি ক্লাবে থেকে তিনি যদি আসলে এরকম একটা অভিযোগ করেন, এবং তিনি একদম এমন একটা সময়, যে সময়টা আসলে দল বদলেরও সময় না, যে তিনি খুব সহজেই ক্লাব পরিবর্তন করতে পারবেন বা অন্য ক্লাবে নাম লেখাতে পারবেন, এই সময়টায় তিনি যেরকম একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, এটি যেমন সবাই এই মুহূর্তে তারেক কাজীর পাশে থাকবে, ঠিক তেমনইভাবে ব্যাপারটি যে বাংলাদেশের ফুটবলের জন্য একটি লজ্জাজনক ঘটনা, এটিও কিন্তু সবাই মনে করবে এবং মনে রাখবে এই ব্যাপারটা। আচ্ছা, আমি নর্মালি একটা প্রশ্ন করি, দর্শকদের কাছেও করি, সবুজ আপনার কাছেও জানতে চাই, সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাবের কাছ থেকে যারা এত বেশি সচ্ছল, তাদের কাছে আপনি এমন একটা ঘটনা আশা করেছিলেন কিনা, কিংবা আপনি কখনো চিন্তা করতে পেরেছেন যে বসুন্ধরার মতো একটা ক্লাব 1 বছর ধরে বা 1 বছরেরও বেশি সময় ধরে তারিক কাজীর মতো একজন টপ রেটেড সেন্টার ব্যাক বা টপ রেটেড ফুটবলারকে বেতন নিয়মিত দিচ্ছে না? এটা মানে আপনার কাছে কখনো চিন্তা হয়েছে এমন? এবং আপনি আরেকটা বিষয় দেখেন আশিক, তারেক কাজী আসলে খেলছেন কত বছর থেকে? 6 বছর থেকে তিনি এই ক্লাবটাতে আছেন, এবং তিনি যে 2020 সাল থেকে বসুন্ধরা কিংসে আছেন, এবং তিনি যে অভিযোগটা করেছেন 1 বছর ধরে তিনি নিয়মিত বেতন পাচ্ছেন না, এই সময়টাও কিন্তু একটা দীর্ঘ সময়। তারেক কাজী তাহলে কিন্তু 1 বছরের মতো তিনি অপেক্ষা করেছেন, এবং তিনি যেটা বলেছেন যে তিনি শুধু খেলেছেন ক্লাবের পেশাদারিত্বের জায়গা বজায় রেখে, এবং তিনি সমর্থকদের জন্য খেলেছেন, তিনি বসুন্ধরা কিংসকে ভালোবাসেন, এই জায়গা থেকে খেলেছেন। এবং এই কাজটা যখন আসলে করতে পারে, আমি যখন সামাজিক মাধ্যমে তারেক কাজীর পোস্টটা আসলে দেখেছি, আমার নিজের কাছেও আসলে বিশ্বাস হচ্ছিল না। তারেক কাজী খুব একটা, আপনি যেরকম বলেছেন যে সামাজিক মাধ্যমকে তিনি কখনোই আসলে বেছে নেন না, তিনি তাহলে আসলে কতটা কষ্ট পেয়ে এবং কতটা নিরুপায় হয়ে আসলে কিন্তু এই সামাজিক মাধ্যমটাকেই বেছে নিয়েছেন, সাহসিকতার পরিচয়টা দিয়েছেন, তিনি এই পোস্টটা করেছেন। আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই, দর্শকদেরও বিষয়টা আসলে মাথায় নেওয়া উচিত। সেটি হচ্ছে সবুজ, আমরা যদি চিন্তা করি যে তারিক কাজী যে কাজটা করলেন, তিনি যে 1 বছর ধরে বেতন ভাতা নিয়মিত পাচ্ছেন না কিংসের কাছ থেকে, সেটা তিনি প্রকাশ করে দিলেন। এখন কি আপনার মাথায় কোনো প্রশ্ন আসছে যে তারিক কাজী তো এটা করলে নিশ্চয়ই আরো কয়েকজন ফুটবলার বা আরো বেশ কয়েকজন ফুটবলারের সাথে একই কাজ হতে পারে? এই প্রশ্ন কি আপনার মাথায় আসছে? কেন আসবে না? এটা শুধু এখন তো আমার শুধু বসুন্ধরা কিংসকে নিয়ে আসছে না, আমার তো আরো অন্যান্য ক্লাবগুলোকে নিয়েও আসছে। কারণ আর্থিকভাবে সচ্ছল যদি আপনি ধরেন, শুধুমাত্র বাংলাদেশে বসুন্ধরা কিংসকে আমরা পুরোপুরিভাবে আর্থিকভাবে সচ্ছল, আরো ক্লাব রয়েছে কিন্তু কিংসকে আমরা একদমই দেখেছি তারা আর্থিকভাবে সচ্ছল। অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু সেই রকম ফ্যাসিলিটি কিন্তু পায় না, নিজস্ব সুন্দর মাঠ, ট্রেনিং গ্রাউন্ড সবকিছুই কিন্তু বসুন্ধরা কিংসের আছে। এটা প্রশ্ন শুধু আমার মনে না, আপনার মনে না, দর্শকদের মনে, ফুটবল ভক্তদের মনে, তারা এটার পরে খুব ভালোভাবেই আসলে তাদের মনের প্রশ্নটা জাগবে। আসলে আশিক তারেক কিন্তু শুধু তার নিজের কথাই বলেননি, তিনি দেশের ফুটবলারদের সবার জন্য এটা বলেছেন যে ফুটবলারদের প্রতি যেন স্বচ্ছতা, ন্যায্যতা থাকে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? তারিক কাজী বাংলাদেশের মানে সেরা সেন্টার ব্যাক এই মুহূর্তে নিঃসন্দেহে। কারণ তপু বর্মনের কথা যদি বলি, তপু বর্মন আসলে ওই ফর্মেও নাই, কিংবা তার এইজটাও আসলে পড়ন্তের দিকে। বিপরীতে তারিক কাজীর বয়স কিন্তু এখন মাত্র 25 বছর, একদম পিক আওয়ারে থাকার কথা। তারিক কাজী যখন বাংলাদেশের হয়ে ক্যারিয়ার শুরু করবেন সিদ্ধান্ত নেন, মাত্র 20 বছর বয়স ছিল, এবং ফিনল্যান্ড থেকে মাত্রই খেলে এসেছেন, এবং চাইলে কিন্তু ফিনিশ যে কোনো ভালো ক্লাবেও তিনি খেলতে পারতেন। তো সেইখান থেকে মাতৃভূমির টানে, দেশের টানে তিনি চলে এসেছেন। তো তিনি যে কথাটা বলছেন যে অন্যান্য প্লেয়ার বা সকল ফুটবলারের ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা থাকা উচিত, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ধরে নেন যে এই বিষয়ের আগে তারিক হয়তো বা চোখ খুলেছেন বা মুখ খুলেছেন। এই তারিকের মতো আরও অনেকে একই ধরনের সমস্যায় ভুগছেন এবং বেতন ভাতা পাচ্ছেন না, এবং সেই বার্তাটাও কিন্তু তারিকের মেসেজ থেকে চলে আসে। কারণ দেখেন, নিশ্চয়ই একটা প্লেয়ার, একটা কোম্পানির কথা যদি বলি, ধরেন যে একজন কোম্পানিতে অনেকে চাকরি করে, কিন্তু হুট করে একজন টপ ক্লাস এমপ্লয়ি বা হচ্ছে একজন টপ ক্লাস পারফর্মার, তার বেতন বন্ধ হওয়া মানে আপনাকে ধরে নিতেই হবে আরও অনেকের বেতন বন্ধ হয়েছে। কিংবা কাউকে ছাঁটাই করা হলে, টপ পারফর্মারের পরেও কাউকে যদি ছাঁটাই করা হয়, আপনাকে ধরে নিতে হবে আরও অনেককে ছাঁটাই করা হচ্ছে। তারেক কাজীকে তো আসলে ছাঁটাই করা হয়নি, তারেক কাজী বেতন ভাতা না পেয়ে নিজেই সরে গেছেন। তো সেই জায়গা থেকে একই জিনিস আরও অনেকের সঙ্গে ঘটছে, এজন্য আসলে তারিক কাজী বলছেন। কেন আসলে বলা হয়? দেখেন, ধরেন যে আমি একটু বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলে একটা শব্দ খুব বেশি শোনা যায়, সেটা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান জায়গা থেকে, সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের কথা যখন আসে, আমি বারবার করে বলি যে কিছু ঘটে কিছু রটে, না হলে এত আলোচনা হওয়ার একদমই সুযোগ নেই। তো সেই জায়গা থেকে তারিক কাজীর সঙ্গে যেটা ঘটেছে, অনেক ফুটবলারের সঙ্গে ঘটছে, এবং ন্যাশনাল টিমে স্বচ্ছতার কথা যদি বলি, সেখানে অস্বচ্ছের অনেক কিছু আসলে চলে আসে। তারিক কাজীর কথা আমি আলোচনা রাখবো, তার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, আপনার মাথায় আছে কিনা, সেটা হচ্ছে কিউবা বেচেলকে নিয়ে আমাদের অনেক বেশি উচ্ছ্বাস ছিল,
বাংলাদেশে প্রবেশের পর প্রথমবার মতো মানে প্রথম কোনো মাইক্রোফোন, সেটা হচ্ছে স্টার প্লেয়ার মাইক্রোফোনে কিউবা মিচেল কথা বলেন কিংসের সঙ্গে দেশে ফিরে। কিউবা মিচেলের ক্যারিয়ার এই মুহূর্তে আপনার কাছে কতটা সংকটাপন্ন মনে হচ্ছে তারিক কাজীকে দেখে? নিঃসন্দেহে বসুন্ধরা কিংস থেকে যখন এরকম একটা আসলে আমরা সংবাদ শুনতে পারি, তখন কিউবা মিচেল তিনিও কিন্তু দেশের হয়ে খেলার জন্য কিন্তু দেশের ক্লাবেই নাম লিখিয়েছেন, যাতে তিনি দেশের ফুটবলারদের সাথেই খেলতে পারেন, এবং তার লক্ষ্যটাও কিন্তু জাতীয় দলের হয়ে খেলা। ঠিক তেমনইভাবে যদি তারেক কাজীর সাথে যদি এরকমটা ঘটতে পারে, তাহলে এটাও আসলে প্রশ্ন বা শঙ্কা থেকেই যায় কিউবা মিচেলের সাথেও এরকমটা ঘটতে পারে, এবং তিনি যে আসলে আশা বা তিনি যে আসলে স্বপ্নটা নিয়ে এসেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য, সেটাও কিন্তু কিছুটা শঙ্কার মধ্যে পড়ে যায়। তারেক কাজী কিন্তু আরও একটা কথা বলেছেন যে তিনি শুধু একা নন, বাংলাদেশের ফুটবলে কিন্তু আরও অনেকেই এভাবে নীরবে কিন্তু এরকম অত্যাচার, আমি আমার ভাষায় বলছি যে এরকম কিন্তু সহ্য করে যাচ্ছেন, বা এই যে ব্যাপারটা তিনি যেভাবে সাহস করে বলেছেন, অনেকেই কিন্তু এরকমভাবে সহ্য করে যাচ্ছে। আপনার কি মনে হয় সবারই আসলে তারেক কাজীর মতো আসা উচিত কিনা, সবারই সাহস করা উচিত? সবাই হয়তো বা সেই সাহসটা দেখেন। আমি আরও একটা নাম আজকে প্রকাশ করতে চাই, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। যখন সাইফ স্পোর্টিং ক্লাবে খেলতেন জামাল ভুঁইয়ারও কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাব যখন বন্ধ হয়ে যায়, জামাল ভুঁইয়ার কিন্তু মোটা অঙ্কের অর্থ পাওনা ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। তিনি জামাল ভুঁইয়া আমাকেও একটা মেসেজ করেছিলেন যে আমার এই ক্লাবটার কাছে, সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে আমার মোটা একটা অর্থ পাওনা আছে। তো জামাল ভুঁইয়া বা তারিক কাজীদের টাকা যখন আটকে রাখা হয় ক্লাবের কাছে, তখন তাদের চেয়ে যারা মানে জামাল ভুঁইয়ার ধরেন ফ্যান ফলোয়ার অনেক, তারিক কাজীর ফ্যান ফলোয়ার্স অনেক, তাদের গ্রহণযোগ্যতা অনেক, তারা নিজেদের পারফরমেন্সের মাধ্যমেই আসলে এই জায়গাটা করে নিয়েছেন। তো তাদের সঙ্গে যখন এমন হয়, এমন ঘটনা ঘটে, চোখ বন্ধ করে আপনি ধরে নেন আরও অনেক ফুটবলের সঙ্গে এটা ঘটে, যারা আসলে মুখ ফুটে বলতে পারে না, কিংবা হচ্ছে তারা জানে যে আমি যদি আজকে এটা বলে দেই, কালকে হচ্ছে আমার জন্য অন্য ক্লাবের দরজাও বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের দেশের কালচারটাই এমন, যেটা ক্রিকেটেও হয় ফুটবলেও হয়। তো আপনি আসলে বাংলাদেশের যে ফুটবলের জাগরণের কথা বলছিলেন, কিংবা হামজা সুমিতদের আগমনের পর দেশের ফুটবলের টপ ক্লাস একজন ফুটবলার, যাকে আসলে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ, তার সাথে এমন ঘটলে আসলে এই মুহূর্তে গণমাধ্যম কিংবা হচ্ছে যারা হচ্ছে ফুটবল প্রেমী আছেন, তাদের আসলে কি প্রভাব রাখা উচিত বলে সবুজ আপনি মনে করেন? এই মুহূর্তে প্রধান যে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আরও কোন কোন ফুটবলার এবং কেন আসলে এরকমটা হচ্ছে, ফুটবলারদের আয় হচ্ছে ক্লাব থেকে, তারা জাতীয় দলে খেলেন শুধু দেশের ভালোবাসা থেকে, খুব বেশি টাকা পান না, আমি যদি ভুল না করে থাকি খুব সম্ভবত ম্যাচ ফি $200 মতো তারা পেয়ে থাকেন, এবং তাদের যে প্রধান যে আর্নিং সেটা কিন্তু ক্লাব ফুটবল থেকে। একটা ফুটবলার যদি তার আর্থিক রোজগারটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে তারেক কাজী যেরকমটা বলেছেন যে এটি কেবলমাত্র অর্থ না পাওয়া না, এটা তার জন্য একটা মানসিক একটা চাপ কিন্তু ছিল, শুধু তারেক কাজীর জন্য না। মানসিক চাপের কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে দেখেন যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি সর্বোচ্চটা দিয়ে খেলছেন, আপনার মানে এমনভাবে টাইম দিচ্ছেন যেখানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় টাইম দেন না, আপনি আপনার স্টারডম আছে, আপনাকে গণমাধ্যম কর্মীরা ইন্টারভিউ নিতে চায়, কিন্তু সেখানেও আপনি টাইম দেন না, কারণ কি আপনার মূল ফোকাস, ধ্যান জ্ঞান সবকিছু ওই ফুটবল ঘিরে। কিন্তু সেই আপনি যখন হচ্ছে বছর মানে টানা বছর মানে ফুটবলার হন কিংবা চাকরি করেন কোনো প্রতিষ্ঠানে, মানে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে খেলার পরেও বা হচ্ছে একটা প্রতিষ্ঠানে চাকরি করার পরও যদি আপনাকে 1 বছর বা তারও বেশি সময় ধরে আপনার বেতন ভাতা অনিয়মিত থাকে, আপনি ব্যক্তি সবুজ আপনার কাছে কতটা কষ্ট লাগবে, ঠিক একই কষ্ট তারিক কাজীর কাছেও লাগছে। তো এখান থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায়টা আসলে কি? ক্লাবগুলো আসলে কেন এরকম করছে এর কারণগুলো খুঁজে বের করা, এবং কোন কোন ক্লাব আসলে এরকম করছে সেগুলো এবং আমাদের খুঁজে বের করা, এবং কাদের সাথে কোন কোন ফুটবলাররা আসলে ভিকটিম হয়ে আছেন এবং তারা তারেক কাজীর মতো সাহস করতে পারছেন না, এগুলো কিন্তু আমাদের সংবাদকর্মী যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের খুঁজে বের করা দরকার। কারণ ক্লাব পর্যায়ে ফুটবলাররা যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, তারিক কাজীর মতো ফুটবলার যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, আমার মনে হয় না বাংলাদেশের ফুটবলের যে নতুনভাবে যে জাগরণটা শুরু হয়েছে সেই জাগরণটা আসলে আমরা সেভাবে দেখতে পারবো, এরকমটাই কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে। সবুজ একটা কথা আপনাকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে বেতন ভাতা না পেলে জাতীয় দলে আসলে মন খুলে খেলতে পারবে না, এটা খুবই নর্মাল বিষয়, কারণ জাতীয় দলে কেউ টাকার জন্য খেলে না। হামজা চৌধুরী, সুমিত সোমরাই যে 18, 20, 22 ঘন্টা জার্নি করে আসেন শুধুমাত্র দেশের জন্য, একটা ম্যাচ খেলে হামজা চৌধুরী বাংলাদেশের টাকা পান 25,000 টাকার মতো, সুমিত সোম একটা ম্যাচ খেলে 25,000 টাকার মতো পান, যেটা হচ্ছে তাদের মানে কয়েক ঘন্টার বেতনের সমান বা কয়েক মিনিটের ইনকামের সমান। তো সেই জায়গা থেকে আমরা যদি মনে করি যে 18 নভেম্বর বাংলাদেশ এবং হচ্ছে ভারতের যে বিগ ম্যাচটা হবে জাতীয় স্টেডিয়ামে, যে ম্যাচ নিয়ে সবাই খুব এক্সাইটেড, এবং ভারতকে হারানোর জন্য বাংলাদেশের ফ্যানরা যেমন এক্সাইটেড, ফুটবলাররা তেমন এক্সাইটেড, এবং সবাই আসলে ওই ম্যাচে জয় পেতে চাচ্ছে। সেই হিসেবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টার ব্যাক তারিক কাজী এখন ক্লাবলেস এবং নিজে থেকে সরে গেছেন। কেন সরে গেছেন?
যে এই যে বেতন ভাতা তাকে দেওয়া হচ্ছে না নিয়মিত, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে। এবং তিনি যদিও বলেছেন যে আমার কষ্ট নেই, আমার আক্ষেপ নেই, আমি আমার গর্ব নিয়ে সরে যাচ্ছি, এটা তো আসলে মুখের কথা। এবং এই যে তারেক কাজী যে আসলে খুব বেশি প্রফেশনাল, সেই প্রফেশনালিজমটাই আসলে দেখাচ্ছেন। কিন্তু বাস্তবে আপনি যখন তারেক কাজীর বেতন আটকে রাখবেন এবং সেই বিষয়টা তার মাথার ভিতর ঘুরপাক খাবে, কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করে যখন মাসের পর মাস চলে যাওয়ার পরেও যদি বেতন না পান, তখন কিন্তু আপনার কাছে টেনশন কাজ করবে যে আমি কবে বেতন পাবো, কবে আমার বেতন দেয়া হবে। তো তারেক কাজী যখন বেতন পাবে না এবং এই টেনশনটা তখন থাকবে, এবং এই টেনশন নিয়ে যখন জাতীয় দলে যাবে, আপনার কাছে কি মনে হয় সে জাতীয় দলে আসলে মন খুলে পারফর্ম করতে পারবে? সবশেষ ম্যাচে কিন্তু তারিক কাজী একটা ভুল করেছেন। আমি যদি এখন যদিও ব্যাপারটা আসলে কাল্পনিক হয় আমার অর্থে, আমি কি বলতে পারি কিনা যে তারিক কাজীর যে একটা মানসিক চাপ, এই মানসিক চাপের কারণে আসলে তিনি হংকংয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ যে একমাত্র গোলটা খেয়েছে সেটা মোটামুটি তারিক কাজীরই ভুল। যদিও তিনি এরপরে স্লিপ করেছিলেন এবং এরপরে বলেছিলেন যে সেটি আসলে পেনাল্টি হয় না, বাংলাদেশের কোচও আসলে এরকমটা বলেছেন, কিন্তু সিদ্ধান্তটা তারিক কাজীর বিপক্ষে গেছে। এবং আমরাও মোটামুটি চোখের দৃষ্টি দেখে যেটা মনে হয়েছে যে তারেক কাজীর ভুল ছিল এক্ষেত্রে কিছুটা। আমার কাছে মনে হচ্ছে যে তারেক কাজীর মানসিক চাপের মধ্যে আছেন, যে যদিও ব্যাপারটা কাল্পনিক আমার কাছে। তিনি যে 18 নভেম্বর যে ম্যাচটা খেলবেন, এই মুহূর্তে কিন্তু তিনি ক্লাবলেস থাকবেন, তার কোনো ক্লাবের সাথে সম্পৃক্ততা থাকবে না, যেহেতু তিনি বসুন্ধরা কিংস থেকে নিজেকে টার্মিনেট করে নিয়েছেন। এই ব্যাপারটাও অবশ্যই আমার কাছে মনে হয় যে তিনি একটা চাপের মধ্যে থাকবেন। আশিক, তারেক কাজী যদি এরকম চাপে থাকেন, বাংলাদেশের অন্যান্য ফুটবলারও যদি এভাবে চাপে থাকেন, তাহলে কি বাংলাদেশের ফুটবলের জাগরণটা সম্ভব কিনা, এবং 18 তারিখ যে আমরা যে আশাটা নিয়ে আছি যে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে, সেটাও সম্ভব কিনা? দেখেন সবুজ, আমরা যদি হিসেব করি, সেটা হচ্ছে বাংলাদেশ দল যখন খেলবে, প্রত্যেকটা প্লেয়ারকে প্রেশার ফ্রি রাখতে হবে, তার মনের মধ্যে একদম সর্বোচ্চটা দেওয়ার মতো মানসিকতা তৈরি করে দিতে হবে। এবং যদি ধরেন যে আপনি সবুজ যদি তারেক কাজীর মনস্তত্ত্বের চাপ সৃষ্টি করার জন্য দায়ী হন, কিংবা আপনার জন্য যদি তারেক কাজী, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোমদের যে কেউ যদি টেনশনে থাকে এবং তারা যদি ফর্ম খারাপ করে, সেই দায়টা অবশ্যই আপনার উপর যায়। তো বসুন্ধরা কিংসের এই দায় এড়ানোর একদমই সুযোগ নেই। তারেক কাজীর যদি বসুন্ধরা কিংসের কারণে মেন্টাল প্রেশারে থাকে, মনস্তত্ত্বের মধ্যে বিষয়গুলো চলে, তো জাতীয় দলের যে পারফরমেন্সে যে প্রভাবটা পড়বে, এই দায় অবশ্যই বসুন্ধরা কিংসের উপর যায়। এবং যেটা বলা হয় যে বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের জাগরণের জন্য কাজ করেছে, যদি এটাও দাবি করা হয়, ঠিক একইভাবে যদি এইখানে তারেক কাজী পারফর্ম খারাপ করে ওই যে দুশ্চিন্তা নিয়ে, তাহলে তারেক কাজীর পারফর্ম খারাপ করা, বাংলাদেশের গোল খাওয়া, কিংবা পুরো বাংলাদেশ দলের যে বাজে পারফর্ম করা ম্যাচে প্লেয়ারদের মেন্টাল চাপ সৃষ্টি করে, এই দায় অবশ্যই বসুন্ধরা কিংসকে নিতে হবে। আমি আমার জায়গা থেকে বলছি, কারণ দেখেন যে দিন শেষে আমরা সবাই বাংলাদেশের সব কিছুর উপর আমাদের চাওয়া যে আমাদের দল ভালো করুক, আমাদের দল পারফর্ম করুক। কোনো প্লেয়ারের উপর মেন্টাল প্রেশার সৃষ্টি করা, কোনো প্লেয়ারকে চাপে রাখা, কিংবা কোনো প্লেয়ারকে প্রেশার ক্রিয়েট করে আমার দলে খেলতে বাধ্য করা, কিংবা আমার দলে নিয়ে কোনো প্লেয়ারকে বেতন ভাতা আটকে রাখার মতো অন্যায় সবুজ আর কিছু হতে পারে না। তো এখান থেকে আসলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত আপনার কাছে মনে হচ্ছে? তারেক কাজীর মতো ফুটবলারের সাথে এরকমটা ঘটতে পারে, আমাদেরকে অবশ্যই প্রতিটা ক্লাবে আসলে আরও কাদের সাথে এরকমটা ঘটছে, আমাদের সাংবাদিকদের অনুসন্ধানী হওয়া উচিত, যাতে কোনো ফুটবলার আসলে তারেক কাজীর মতো এরকম বৈষম্যের শিকার না হন, এরকম অন্যায়ের শিকার না হন, এরকম মানসিক চাপে না থাকেন। যদি জাতীয় দলের হয়ে আমরা ভালো পারফর্ম চাই, অবশ্যই সবাইকে চাপমুক্ত থাকতে হবে, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন। এই মুহূর্তে আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। দেখেন যে তারেক কাজীর কথা যদি আমরা বলি, তারেক কাজী আসলে 1 বছরের বেশি সময় ধরে সে উল্লেখ করেছে, তার মানে কি সে 1 বছরের বেশি সময় ধরে ব্যাপারটা সহ্য করেছে। এবং আপনি তার কিন্তু আয়ের অন্য কোনো উৎস নেই, তার একমাত্র আয়ের জায়গায় হচ্ছে ফুটবল। আর বাংলাদেশে এখনো হচ্ছে যে স্পন্সরগুলো বলি, যাই বলি, হচ্ছে সবই আসলে এখন পাচ্ছে হামজা চৌধুরী কেন্দ্রিকই হচ্ছে, তারপরে জামাল ভুঁইয়া কেন্দ্রিক। ইন্ডিভিজুয়াল প্লেয়াররা আসলে এভাবে স্পন্সর পায় না। আর স্পন্সর পেলো কি পেলো না, এটা আমার হেডেক না। আমি ক্লাবের জন্য খেলছি, ক্লাবের সঙ্গে আমার চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী ক্লাব আমার বেতন দিবে এবং ক্লাব সেই বেতন দিতে বাধ্য। তো সেই জায়গা থেকে আসলে তারেক কাজী অনেক বেশি প্রফেশনাল। তারেক কাজীর জায়গায় আমি হলে হয়তো বা 2-1 মাসেই এই স্ট্যাটাসটা দিয়ে ফেলতাম, জানিয়ে দিতাম। হয়তো তারেক কাজী বছরের পর বছর, মানে 1 বছরের বেশি সময় ধরে সহ্য করেছেন, এবং এই সহ্যের সীমা যখন তারেক কাজীর ছাড়িয়ে গেছে, তখনই কেবল সে আসলে নিজের মতামত প্রকাশ করেছেন, তখনই তিনি বলেছেন যে আমি আর পারছি না, আমার পক্ষে আসলে আর সম্ভব হচ্ছে না। সবুজ, আপনার কাছ থেকে আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি, তার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখেন যে বাংলাদেশের ফুটবল আসলে মাত্রই জাগরণ সৃষ্টি হচ্ছে। আমরা কখনো চিন্তাও করিনি হংকংয়ের সাথে সবুজ, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। তার আগে বিদায় নেওয়ার একেবারে শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের ফুটবল মাত্রই জাগরণের মধ্যে আছে, মাত্রই উন্মাদনা তৈরি হচ্ছে। ঠিক এই মুহূর্তে হামজা চৌধুরী, সমিত সোমরা এসেছেন, পালা বদল হচ্ছে, ফুটবলে জাগরণ হচ্ছে, দর্শক আসছে।
আমরা হংকং এর কাছে ঘরের মাঠে হেরে তাদের মাঠে গিয়ে ড্র করে ফিরছি, ভালো ফুটবল খেলছি। যদিও কোচ হাভিয়ের কাবরেরার জায়গায় অন্য কেউ থাকলে পারফরমেন্স আমাদের আরো অনেক ভালো হতো, কিন্তু কষ্ট লাগে সেই জায়গাতে যখন আমাদের টপ ক্লাস ফুটবলাররা বেতন না পেয়ে, বছরেরও বেশি সময় ধরে ঠিকমতো বেতন না পেয়ে তারপরেও জাতীয় দলে খেলতে হয়, এবং তার প্রভাব নিশ্চয়ই জাতীয় দলে পড়ে। আপনি যদি তারিক কাজী নিজেও যদি স্বীকার করে নেয় যে না না আমি বেতন পাচ্ছি না বলে এর প্রভাবটা আমার জাতীয় দলের পারফরমেন্সে পড়ছে না, এটা স্বীকার মানে এটা বিশ্বাস করার উপায় নেই। কারণ সে চাকরি করে, সে হচ্ছে ক্লাবের প্লেয়ার, যে বেতনের জন্যই চাকরিটা করে, এবং সেই বেতনটা যখন না পাবে তার মধ্যে দুশ্চিন্তা ঘুরবে। এবং কারো মাথায়, কোনো ফুটবলার কিংবা কোনো স্পোর্টসম্যানের মাথায় যদি দুশ্চিন্তা করে, সে কখনোই নিজের শতভাগ দিতে পারবে না, এবং সেই প্রভাব জাতীয় দলে পড়বে। কে জানে, হয়তোবা যে পেনাল্টিটা তারিক কাজী দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে, যে পেনাল্টিটা গেছে সেটা হয়তোবা ওই দুশ্চিন্তার কারণেই গেছে, ওই মেন্টাল মানসিক প্রেশারের কারণেই হয়তোবা গেছে। সে যাই হোক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই মুহূর্তে উচিত বিষয়গুলোকে সিরিয়াসলি নেওয়া। কোন কোন ফুটবলারের সঙ্গে তারিক কাজীর মতো অন্যায় করা হচ্ছে, কিংবা বসুন্ধরার আর কোনো ফুটবলার একই ধরনের সমস্যায় ভুগছেন কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ করা, তদন্ত করা এবং সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে সকলের পাওনা মিটিয়ে দেয়। কারণ এটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক এবং আমার সঙ্গে ছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। দর্শক যারা দেখলেন আমাদের আলোচনা, আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আপনাদের যদি কোনো আউট করা পয়েন্ট থাকে, সেগুলো আসলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলের চিন্তা ভাবনা এবং সকলের প্রচেষ্টায় আসলে এগিয়ে যাওয়া উচিত। বাংলাদেশের ফুটবল এমন কোনো কিছু ঘটা উচিত নয় যার মাধ্যমে আসলে আমাদের মাত্রই প্রস্ফুটিত হওয়া ফুটবল মুখ থুবড়ে পড়ে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।